দর্শক যে যেখান থেকে দেখছেন শুভেচ্ছা জানবেন। সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির আজকের আলোচনার আয়োজনের আয়নায় আমন্ত্রণ জানাচ্ছি চোখ রাখার, সাথে থাকার। আইএফআইসি সংলাপ প্রতিদিনে সঙ্গে আছি আমি হাসান মাহমুদ। দর্শক, আলোচনার সুবিধার্থে সংবাদের কিছু শিরোনাম জানিয়ে রাখতে চাই। আজকে আসলে যুক্তরাষ্ট্রের আকাশে যাত্রীবাহী বিমান, সামরিক হেলিকপ্টারের সংঘর্ষের সংবাদটি বেশিরভাগ গণমাধ্যম শিরোনাম করেছে। তবে দেশে চলমান রাজনীতির সংবাদ যদি বলি, তাহলে সে সংবাদটি আজ রয়েছে, তা হলো বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন, আস্থা বাড়াতে সহযোগিতার আশ্বাস। একটা সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছুদিন থেকে ঘুরছে, তা না বলে পারছি না। সেটি হচ্ছে যে সরকারের পদত্যাগের দাবিতে 16-18 ফেব্রুয়ারি হরতাল অবরোধের ডাক দিয়েছে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা হারানো আওয়ামী লীগ। আরও একটি সংবাদ, সেটি হচ্ছে তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে আমরণ অনশনে বসেছে শিক্ষার্থীরা। জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি বলেছেন নির্বাচনী সংস্কার জরুরি, তাছাড়া নির্বাচন সম্ভব নয়। আর হচ্ছে বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে আপনার কয়েকদিনের মধ্যেই, কাল শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা তুরাগ পাড়ে। যদিও বিশ্ব ইজতেমা নিয়ে নানান সংকট সংঘাত চলছিল। সব মিলিয়ে আমরা সমসাময়িক বিষয় নিয়ে এই অনুষ্ঠান আলোচনা করে থাকি। অনুষ্ঠানে আজকে দুজন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমার বাইরে রয়েছেন নীলুফার চৌধুরী মণি, স্বনির্ভর বিষয়ক সম্পাদক বিএনপি, এবং রয়েছেন ফয়সাল শান্ত, সম্পাদক শিক্ষা ও গবেষণা মিডিয়া সেল, জাতীয় নাগরিক কমিটি। আপনাদের দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের শুরুতেই জানছিলেন যে সমসাময়িক গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো তা নিয়েই আমরা মূলত এই অনুষ্ঠান আলোচনা করে থাকি। যে বিষয়টির দিকে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি, সেটি হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়ন দেখতে চায় বাংলাদেশে যে অবাধ সুষ্ঠু নির্বাচন। এটা আমরা সবসময় দেখিয়েছি, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য এবং সবসময় এর আগেও যখন পতিত হাসিনা সরকারের সময় আমরা দেখেছি যে তারা বিভিন্ন সময়ে বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন দেখতে চেয়েছে। এখন আমি নীলুফার চৌধুরী মণি, আপনার কাছে যদি একটু জানতে চাই, আসলে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ কতটা তৈরি হয়েছে, যদিও এই অন্তর্বর্তী সরকারের 5 মাস কিন্তু প্রায় পেরিয়ে গেছে। ধন্যবাদ আপনাকে, যারা শুনছে আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ-আলোচককে ধন্যবাদ। দেখেন, বাংলাদেশে অনেক দিনের স্বপ্ন একটা সুষ্ঠু নির্বাচন, এবং বিশ্বের বড় বড় গণতান্ত্রিক দেশগুলো তারাও এটাই চায়, সমস্ত বিশ্বেই যে দেশগুলো গণতান্ত্রিক সে দেশে নির্বাচনটা সুন্দর মতো হবে, এটা সবার ডিমান্ড। ইভেন আপনার জাতিসংঘ, বড় বড় জায়গাগুলো, সব জায়গা থেকে। কিন্তু দুঃখজনকভাবে হলো সত্যি যে বাংলাদেশে নির্বাচনটা অনেক বছর যাবৎ হচ্ছেই না। যেটা হচ্ছে সেটাকে নির্বাচনের প্রহসন বললেও কম বলা হবে। এখন আপনার মনে করেন যে অনেক যুদ্ধ করে অনেক দল, বাংলাদেশের জনগণ এবং সামনের কাতারে ছাত্ররা, আমরা সবসময় এটা স্বীকার করব যে 24-এর যে অভ্যুত্থানটা হয়েছে সেখানে স্বৈরশাসক পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তো পালিয়ে যেতে যখন বাধ্য হলো, কাজটা কি, এই সরকার প্রথম আমাদের কেড়ে নিয়েছে ভোটের অধিকার, তারপরে কেড়ে নিয়েছে ভাতের অধিকার, আমাদের কথা বলার অধিকার। তো সেই অধিকারগুলো ফিরিয়ে আনার জন্যই কিন্তু ওই সরকার যেতে বাধ্য হয়েছে গণ অভ্যুত্থানের মুখে। সেখানে আমাদের প্রথম টার্গেট হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন। কিন্তু ওই জায়গায় যদি আমি চিন্তা করি, গত 5 মাস না 6 মাস চলছে, সেই 6 মাসে যে সরকার আসছে, সেই সরকারের যে কার্যক্রম, সেই কার্যক্রমে সরকার ছোট ছোট আন্দোলনকারীদের দমাতে পারে না। সরকারের যেটা ওই জুলাই অভ্যুত্থানে যে পুলিশদের যে শৃঙ্খলাটা ভেঙে গিয়েছে, বা পুলিশদের যে অশুভ শৃঙ্খলাটাই আমি বলবো ভেঙে গেছে, এখন পুলিশ শুভ এবং অশুভ কোনোটাই চিন্তা করতে পারে না। তো তাদের ওই জায়গাটা থেকে, এবং প্রশাসন যে অবস্থায় পতিত সরকার রেখে গেছে, সেখান থেকে কোনো চেঞ্জ আসে নাই। না আসার কারণে কোনো চেঞ্জ আসে না, মানে কোনো পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন না। আমরা প্রশাসনিক ভাবটা আপনি দেখেন, প্রশাসনে উৎকোচ কি আমরা দেখব, আমরা উৎকোচ যে দিবে তার পক্ষে প্রশাসন থাকবে। তো উৎকোচটা যেহেতু নিচ্ছে, তাহলে যে দিচ্ছে তার পক্ষেই থাকছে। আপনার এই যেহেতুগুলো ডিসি চেঞ্জ হলো,
তাতে কি ঘুষ কমেছে? আমরা যে পত্রিকায় যা পড়লাম তারা তো কেউ প্রতিবাদ করলো না। তো আমরা যে ওইখানে মারামারি পর্যন্ত দেখলাম, এবং তারপরে যেভাবে অন্য অন্য সব জায়গায় মানে আপনার অ্যামাউন্ট বেড়েছে বই কমে নাই, সব জায়গায় সবখানে প্রশাসন। তো এই প্রশাসন, এই আইন শৃঙ্খলা বাহিনী, এই সরকার আপনার যারা পতিত হয়েছে তাদের কোনো বিচারই করতে পারে নাই, কোনো বিচার করতে পারে নাই। সমস্ত বাংলাদেশের লক্ষ লক্ষ হাজার হাজার আওয়ামী লীগের মানে প্রেতাত্মারা বসবাস করছে, অন্যায় করছে, এবং এই যে প্রত্যেকটা আন্দোলনে অপভাবে চেষ্টা করছে, মানে তারা আছে এসব তারা এটা আন্দোলনের ভেতরে আছে। তো আপনি যদি আইনের অনুশাসন বলবৎ, আমি পেছনে বলবো না, শুধু ভেতরেই আছে, সাথেই আছে। তো আপনি যদি আইনের অনুশাসনটা কায়েম করতেন, আপনি যদি ধরপাকড় করতেন, আপনি আমাদের সময় 15-16 বছর বিএনপিকে যেভাবে অ্যারেস্ট করছে, শীর্ষ সন্ত্রাসীদেরকে ছেড়ে দিয়ে বিএনপিকে ডান্ডা বেরি পরিয়ে রেখেছে হাজার হাজার লক্ষ লক্ষ। তো সেইখানে আপনার আওয়ামী লীগের ওইভাবে আপনার 3-4 হাজার মেন যে আওয়ামী লীগ, মেন যারা চালনা করত, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তারা কারভাবে কিভাবে দেশ ছেড়ে পালিয়েছে, আমরা যখন বিদেশে ছবি দেখি তখন আমরা ধরতে পারি যে সে দেশে নাই, কিভাবে গেল সেটাই তো আমরা জানলাম না। তো সেইখানে এই সরকার এই ব্যবস্থা মিনিমাম করতে পারে না। সো এই আমি কিন্তু কোন দলের কথা বলছি না, আমি এগুলা সব দেখে আমি আপনি যে প্রশ্নটা করেছেন সেটার উত্তর দিচ্ছি। এই সরকার ভোটের মতো একটা জায়গায়, ভোটের মতো, কারণ আপনি অনেক আগে থেকে এটা একটা এলোমেলো, মানে বাংলায় যেটা সারাবারা বলা, ওই অবস্থায় ভোটের অবস্থা। আর যে ছেলেটার বয়স 40-42, সে আজ পর্যন্ত ভোট দিতে পারে না সত্যিকার অর্থে। কারণ বিএনপি যেদিন ক্ষমতা ছাড়ছে, বিএনপি ধরেন 2001-এ লাস্ট ভোট করেছে, ভোটের মতো ভোট 2001-এ ভোট করেছে। তো 2001-এ যার বয়স 17 ছিল, আজকে 24-এ তার বয়স কত? 40-এরও বেশি। তো 17 থাকাতে তো সে সেদিন ভোট দিতে পারে নাই, তাহলে 24-এ 40-এরও অনেক বেশি। তাহলে সেই মানুষটা 41-42 বছর ভোট দিতে পারে না, বাংলাদেশের আমি তাদের কথা বলছি। তো সে ভোটটা কিভাবে দিবে? ভোটের সেই পরিবেশটা কি আনতে পেরেছে? একটা মানুষ এতদিন যাবৎ ভোট দিচ্ছে না দিয়ে ভোটের প্রতি তার একটা চরমভাবে আকাঙ্ক্ষা, এটা বলা যায়। সেই জায়গাটা সরকার কতটুকু ফুলফিল করতে পারবে এই অবস্থায় সরকার থাকলে এখনো দৃশ্যমান নয় বলছেন? আমরা দৃশ্যমান মনে করছি না। কারণ সংস্কার যেটার দরকার, আপনি যেটা আমাদের নেতা তারেক রহমান সাহেবের কথা বললেন, উনি যে বললেন যে নির্বাচন কমিশনের আগে সংস্কার দরকার। যদি আপনি নির্বাচন করতে চান, সেখানে কিন্তু এখন ওরকমভাবে আমরা কিছু একটা অনেক দেরিতে 2-3 মাস 3.5 মাস পরে একটা কমিশন হয়েছে ঠিক, কিন্তু তারপরেও কিন্তু ওইখানের কোনো সংস্কার নিয়ে কোনো কথা এরকম আমরা শুনছি না যে এটা হবে, এটার পরে নির্বাচনটা তারা দিয়ে দিবে। তো যদি সংস্কার না হয়, একটা নির্বাচন কমিশন তো আগেও ছিল, সংস্কারের কথা তো বলছে, আবার আপনারা সংস্কারের বিরুদ্ধেও কিন্তু বলছেন যে দীর্ঘদিন অনন্তকাল সংস্কার, কিন্তু সংস্কার প্রক্রিয়াটা তো সরকারের পক্ষ থেকে যেটি বলছে যে তারা এটা চালিয়ে যাচ্ছে, এবং তারা যে সংস্কার প্রক্রিয়ার কথা বলছে, তারা আবহমান কালের সংস্কার প্রক্রিয়ার কথা বলছে। একটা নির্দিষ্ট সংস্কার প্রক্রিয়া হবে আপনার লাইনে আপনি তুলে দিবেন, লাইনটা চলমান থাকবে। আর যত সংস্কারই করেন না কেন, আপনি সরকার পরবর্তী ইলেক্টেড সরকারের কাছ থেকেই এটার পূর্ণতা পাবে, জয়যুক্ত হয়েছে বলে। সেই পূর্ণতার জন্য তাদেরকে আপনার দরকার, আপনার তো ফিনিশ করার দরকার নাই, আপনি রাস্তায় তুলে দেন, আপনি যেটা অটো যেতে থাকবে, তারপরে সেখানে ওটা বিলটা পাস করা হবে, সংশোধনী আনা হবে। সেই জায়গাটার জন্য আমরা বলছি যে যেটা প্রথম দরকার সেটা নির্বাচনী সংস্কার। আচ্ছা, একটু ফয়সাল মাহমুদ আপনার কাছে একটু আসি। সেটি হচ্ছে যে যেটি বললেন আপা, যে সংস্কারের বিষয়টা বললেন, সংস্কার প্রয়োজন, যে যেতটুকু সংস্কার প্রয়োজন নির্বাচন করার জন্য তা এখনো হয়নি, আপনি কি তা মনে করেন? ধন্যবাদ, আপনি সহ দর্শক সবাইকে এবং আপাকে ধন্যবাদ। আপার যেই বক্তব্য, আপনার প্রশ্নটা হচ্ছে নির্বাচনী পরিবেশ বাংলাদেশে এখন প্রস্তুত কিনা, কিছুটা এগিয়েছে কিনা। আপার সাথে আমি প্রায় অনেকটা জায়গায় একমত এই অর্থে যে আমি একটু ব্যাকগ্রাউন্ডে বলতে চাই যে বাংলাদেশের মানুষের একটা দুর্ভাগ্য যে আসলে বাংলাদেশের মানুষের একটা মৌলিক যে চাহিদা, 21 শতাব্দী 2025-এ এসেও আমাদের গণতন্ত্রের জন্য আসলে লড়াই করতে হচ্ছে, গণতন্ত্রের ফরম্যাট নিয়ে আমাদের চিন্তা করতে হচ্ছে। একটা ন্যূনতম বাংলাদেশের এই 53 বছর 54 বছরে আমরা সবগুলো দল রাজনৈতিক পক্ষ মিলে একটা জায়গায় একমত হতে পারি না যে আসলে আমি কোন প্রক্রিয়া নির্বাচনটা করব। বিভিন্ন সময় এটাকে হয়েছে। তো গণতন্ত্র মানেটা কি? গণতন্ত্র মানে হচ্ছে জনগণ
আপনার শাসক হচ্ছে জনগণকে প্রতিনিধিত্ব করবে। সেটা প্রথম প্রাইমারি স্টেপ হচ্ছে ভোটের মাধ্যমে প্রতিনিধিত্ব করবে। আওয়ামী লীগের মতো যদি ভোট চুরি করে কিংবা ভোট দিতে আপনাকে না দেয়, একটা পর্যায়ে গিয়ে আপনি ক্লেম করবেন যে তোমার এই ভোটের নাটক আমি আর চাই না, আমি আমার ক্ষমতা ক্লেম করলাম, যেটা 24-এ হয়েছে। যখন আওয়ামী লীগ বিগত 15 বছর 20 বছর মানুষকে ভোট দিতে দেয় নাই, চাপায় রেখেছে, মানুষ ক্লেম করেছে। এখন ক্লেম করার পদ্ধতিতে এরকম তো আপনি প্রত্যেকদিন ক্লেম করতে পারবেন না। তার মানে এটার মধ্যে দিয়ে আপনাকে একটা ভোটের একটা সিস্টেমেটিক প্রক্রিয়া যেতে হবে। এই জন্য আমাদের নির্বাচনের পরিবেশটা প্রস্তুত কিনা আমার মনে হয় যে সরকার সেই প্রস্তুতিটা নিতে পারে নাই। কীরকম পারে না, সরকার মাঝে মাঝে একটু ইঙ্গিতে আকারে বা হচ্ছে বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করে যে আসলে রাজনৈতিক দলগুলোর কারণে পারছে না, বিএনপির কারণে পারছে না। আমার কথা হচ্ছে সরকার করতে চাচ্ছেটা কি সেটা তো সরকারকে আগে ডিসাইড করতে হবে, স্পষ্ট করতে হবে। যেমন আপনি দেখেন 2022-এর আইন দিয়ে আপনি নির্বাচন কমিশন করলেন, আপনি কি সংস্কার করতে চান অ্যাজ এ সরকার থেকে? আপনাকে তো বিএনপি কি বলেছে, তাহলে সেটা আপনি প্রকাশ্যে বলেন যে বিএনপি আমাকে এই 22-এর সংবিধান দিয়েই নির্বাচন কমিশন তৈরি করতে বলেছে। আপনি একটা নির্বাচন সংস্কার কমিশন তৈরি করলেন, তার আগে হয় তাহলে তারেক রহমান আজকে বলেছেন যে সংস্কার ছাড়া, একটা জরুরি সংস্কার ছাড়া তারা নির্বাচন সম্পন্ন করা যাবে না। আমি শেষ করি এই জায়গায় যে সেটা হচ্ছে যে আপনি নির্বাচন সংস্কার কমিশন তৈরি করেছেন, তার রিপোর্ট পাওয়ার আগে আপনি কেন নির্বাচন কমিশন তৈরি করবেন? তাহলে আপনি নির্বাচন কমিশনটা কি আপনি তামাশার জন্য তৈরি করেছেন? তার মানে সরকারের কিন্তু একটা কনক্রিট প্ল্যান নাই। এবং আমি দেখি যে একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য সবচেয়ে কি একটা আওয়ামী ফ্যাসিস্ট থাকলে কি সুষ্ঠু নির্বাচন হবে এটা মনে করেন? না, এলাকা থেকে আপনার ওই ভোট বাক্সগুলো তো ঠিকমতো গুনে আপনাকে রেজাল্ট ডিক্লেয়ার করার মতো পরিবেশ তৈরি করতে হবে। এখন এলাকায় যেই ধরনের নেতাকর্মীরা আছেন, রাজনৈতিক নেতাকর্মীরা, তাদের মধ্যে কি ওই সহাবস্থানটা আছে? কিংবা তারা কি ওই স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীকে মানেন যে আসলে সে সুস্থ একজন, আমার ভোট আমি গিয়ে দিয়ে আসবো সে জায়গায়? সেই পরিবেশটা তো আমরা দেখছি না, আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখছি না। এবং বিচারের জায়গা থেকে সংস্কার করবে, সে 6 মাসে কয়জন সন্ত্রাসীকে সে ধরেছে? সরকার অনেকগুলো আন্দোলন থামিয়েছে, অনেক ব্যর্থতা আছে, অনেক কিছু আছে, কিন্তু আমাদের আসলে রিয়েলিটি জায়গা থেকে চিন্তা করতে হবে। এজন্যই আমরা বলছি যে যেহেতু নির্বাচন এই প্রক্রিয়াটা আওয়ামী সরকার বিগত 15-20 বছরে নষ্ট করেছে, এবং এই নষ্ট প্রক্রিয়ায় গেলে কিন্তু আপনি জনমানুষের প্রতিফলনটা পাবেন না। আপনাকে এলাকায় ভোট আপনি দিবেন, কিন্তু সেই ভোট আপনি ঘোষণা করতে দিবেন না রাজনৈতিক নেতারা। আপনাকে এই জন্য কী করতে হবে, আপনাকে পাইলটিং করে আগে স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে আপনাকে দেখতে হবে যে আপনার কতটুকু সক্ষমতা তৈরি হয়েছে। একটা অঞ্চলে নির্বাচন ফেইলিওর হলে আপনি সেটাকে রিকভার করতে পারবেন, কিন্তু একটা জাতীয় নির্বাচন ফেইলিওর হলে আপনি কীভাবে রিকভার করবেন? সেই সরকার কীভাবে আমার জন্য পরবর্তী সরকার সংস্কার তৈরি করবে? নাম্বার 2 হচ্ছে বিএনপি এবং নীলুফার কথায় আমি এটা মনে করি যে বিএনপি কিন্তু একটা আমূল সংস্কার চায়। সেটা হয়তো দীর্ঘমেয়াদের প্রক্রিয়ায় এখনই সেটা সবাই করতে পারবে না মনে করি না, কিন্তু বিএনপি নিজে আসলে সেটা করতে চায়। তারা তো সংস্কারের জন্য 31 দফা দিয়েছে, প্রায় 58টি সংস্কার প্রস্তাবনা দিয়েছে শুধু সংবিধান সংস্কার কমিশনে। তার মানে আপনি 107টা বা 10টা ইয়ার মধ্যে ধারার মধ্যে আপনি 58টাই পরিবর্তন চান। বিএনপি কিন্তু এই জায়গায় অ্যাগ্রিড এবং তার ইতিবাচক পরিবর্তন আছে। কিন্তু এটা যদি আপনি সংসদের মাধ্যমে শুধুমাত্র একটা সংশোধনী আনেন, তাহলে কিন্তু 2 দিন পরে হাইকোর্টের বাতিল করে দিতে পারে। যেমন আমরা দেখেছি না, শেখ হাসিনার সংশোধনী কিন্তু এখন বাতিল করে দিয়েছে। এই জন্য কী লাগবে? এই জন্য আপনার একটা গণপরিষদ লাগবে, যেই গণপরিষদে বিএনপি যে সংস্কারটা চায় কিংবা এখন রাজনৈতিক দলগুলো যে সংস্কারটা চায়, সেই সংস্কারের একটা স্থায়ী একটা প্রতিফলন আপনাকে গণপরিষদের মধ্যে দিয়ে আসতে হবে। কারণ নয়তো এই বিএনপি এখন যে সংস্কার চাচ্ছে সেটা যদি 2 দিন পরে বাতিল করে দেয়, তাহলে তো এই জনমানুষের যে রক্ত সেটাতে ফেইলিওর হলো। তা আমি 2 বাক্যে বলি যে প্রথমত হচ্ছে সেই পরিবেশ বাংলাদেশে আমি মনে করি না যে এখন এই সরকার তৈরি করতে পেরেছে। এটার জন্য সম্পূর্ণ দায় সরকারের, সেটি সরকার বিভিন্ন মহলে দেওয়ার চেষ্টা করে দায়গুলো, কিন্তু সরকার এখানে কমপ্লিটলি ব্যর্থ হয়েছে। এবং দ্বিতীয় জায়গা হচ্ছে এই নির্বাচনী প্রক্রিয়া আমাদেরকে ঢুকতে হবে, খুব দ্রুত সময়ের মধ্যে ঢুকতে হবে। না ঢুকলে আপনি আসলে জনমানুষের শুরু তো হয়েছে, আমরা দেখেছি যে কয়েকদিন আগে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে যে হালনাগাদ করছে ভোটার তালিকা, এটা তো একটা পার্ট, এটা একটা প্রক্রিয়া, কিন্তু আপনাকে তো মাঠের আইন শৃঙ্খলা ঠিক করতে হবে। আপনাকে নির্বাচনটা কি প্রক্রিয়া করবেন, এখানে যে আপনার আসন বিন্যাস কিংবা আসলে দলীয়গুলো তারা কিভাবে প্রক্রিয়ায় আসবে, এই সংস্কার অবস্থানগুলো আসছে, তাদের সাথে দলের সাথে কতটুকু আলাপ এগিয়েছে। এবং সবচেয়ে সরকারের, আপনি তো সংসদ সদস্যরা আইন প্রণয়ন করেন, কিন্তু পুরো দেশটা চালায় রুট লেভেল থেকে কার? স্থানীয় সরকার। স্থানীয় সরকার বিষয়ে সরকারের ভাবনাটা কি? সেখানে আসলে এখন আমলাদেরকে দিয়ে চালানো হচ্ছে। আপাতত রাইটলি বলেছেন, মানে আমলাদের নেচারে, চরিত্রে, ভঙ্গিতে কোনো ধরনের কোনো পরিবর্তন হয়েছে? পুলিশ রিপোর্ট দিয়েছে ইয়ামিন সন্ত্রাসী ছিল, এর থেকে লজ্জাজনক এই সরকারের তো মানে স্বরাষ্ট্রমন্ত্রীর তো এটা এই স্বীকার করে, এই দায় স্বীকার করে তার নিজের ক্ষমা চাওয়া উচিত জাতির কাছে। নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে একটু জানতে চাই, আমরা কিন্তু এই সরকারের যে 6 মাস অতিক্রম করলাম তাতে আমরা দেখেছি যে প্রায় আন্দোলন হচ্ছে, অর্থাৎ রাস্তায় সড়কে মানুষের অবস্থান আছেই।
আমরা দেখলাম কয়েকদিন আগে 7 বিশ্ববিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে অধিভুক্ত থেকে বাতিল করা হলো। এখন আবার দেখলাম তিতুমির কলেজ আবার বিশ্ববিদ্যালয়ের দাবিতে বসেছে। বা এছাড়াও আপনি হয়তো লক্ষ্য করবেন, এর আগে থেকে যদি আমরা ধারাবাহিকভাবে দেখতে থাকেন, বেশিরভাগ সময় অর্থাৎ এই 6 মাসে বলা হয় যে প্রায় 136 থেকে 40টা আন্দোলন হয়েছে। আপনার কাছে কি মনে হয়? একটু আগে আপনি একটু ধারণা দিচ্ছিলেন যে এসব আন্দোলনের পেছনে অন্য ক্রীড়ানক রয়েছে, এটা বলছিলেন, কিন্তু আমরা আরেকটি খবর যদি আপনার জন্য এই আলোচনার জন্য একটু বলি তাহলে হয়তো সুবিধা হবে। যে 18 তারিখে অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সংবাদ অনেক মানুষ দেখছে, সেটি হচ্ছে যে 16-18 তারিখে আওয়ামী লীগ অর্থাৎ পতিত যেই সরকার, তারা হরতাল ডেকেছে এবং বেশ কিছু কর্মসূচি আন্দোলন দিয়েছে। সব মিলিয়ে আপনি একটু যদি বলেন যে 136 থেকে 40টা আন্দোলন, মানে এতদিন কোথায় ছিলেন? আমি এটা বলছিলাম আপনাকে যে এটা একটা ষড়যন্ত্র। এটা একটা ষড়যন্ত্র, পাশাপাশি সরকার এটার দায় থেকে এড়াতে পারে না দায়টা। এই কারণে এড়াতে পারে না, সরকার যদি বলে ওপেন, সরকারের বলার তো রাস্তা আছে। সরকার চাইলেই কনফারেন্স করা ব্যাপার না, সাংবাদিকরা বসেই থাকেন আপনারা কখন সরকার ডাকবে। সরকার যদি বলে যে আমরা ইন্টারিম গভর্নমেন্ট, আমরা আসলে কিছু দিতে আসি নাই, আমরা একটা দেশে কিছু সংস্কার করে আমরা একটা দেশে সুষ্ঠু নির্বাচন দিতে এসেছি, আপনাদের যা দরকার সেটা নির্বাচিত সরকারের কাছে বলেন। আপনারা 14, 15, 16, 17 বছর কষ্ট করেছেন, বলতে পারেন নাই আমি কোথা থেকে দিব, আমি তো এখানে আজীবনের জন্য বা 5 বছরের জন্য আসি নাই। সরকার এটা ক্লিয়ার করছে না। এটা হলো সরকারের এক ধরনের ভিতরে কোনো, সরকারের ভিতরে কোনো রহস্য থাকতে পারে। আমি আগেও বলেছি, সরকার যেমন নির্ধারিত নির্বাচনের ডেট দেয় না, নির্বাচনের ডেট দেওয়ার সময় আবার 5টা কথা বলে। যে আগে 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 বলতো না শেখ হাসিনা সরকার, আগে উন্নয়ন তারপরে গণতন্ত্র, এখন তারা বলে আগে রাষ্ট্রীয় কাজ তারপরে নির্বাচন, আগে সংস্কার তারপরে নির্বাচন। কিংবা নির্বাচনের কথা বললে কেউ কেউ উপদেষ্টারা বলে নির্বাচনের কথা বললে তাদের উন্নয়ন কাজে তাদের কাজের ব্যাঘাত ঘটে। আমি সর্বশেষ যে ওটা ক্লোজিংটা বললাম, তো ক্লোজিং এর মধ্যে এটাও আছে যে নির্বাচনের মধ্যে আগে স্থানীয় সরকার না আগে জাতীয় নির্বাচন, স্থানীয় সরকারটা অগ্রাধিকার দেওয়া হয়েছে। তো যখন এটা দেওয়া হয় তখন কিন্তু তাদের ওই কথাটা বলার কোনো আর যৌক্তিকতা থাকে না যে আপনারা নেক্সট গভর্নমেন্টের কাছে বলবেন বা বলেন। তো কারণ তারা নিজেরা ছাড়তে চান কিনা এটাও একটা ব্যাপার। তো আমি মনে করি যে সরকার ক্লিয়ার করা উচিত, এবং সরকার যখনই আইনের অনুশাসনের কাজ শুরু করবে তখনই এই লোকগুলার মাইন্ডসেট চেঞ্জ হয়ে যাবে। এবং ষড়যন্ত্রকারীরা যারা এই যে আওয়ামী লীগের প্রেতাত্মাগুলো আছে, যারা এই যে বিভিন্ন আন্দোলনের নামে যে এই যে আজকে রাস্তা বন্ধ, কালকে আমি ভাই একদিন যাব ডিআইটি বিল্ডিং এ শাহবাগের মোড়ে যে গাড়ি আটকালো, একদম 3-4টা গাড়ির পরে একটা পর্যায়ে আমি রিক্সায় গেলাম, রিক্সায় গিয়ে কাজ সেরে আমার সাথে আমার হাজব্যান্ড অসুস্থ হয়ে গেল, সে কাজ সেরে ফিরে আসলাম, গাড়ি আসলো, ডাক্তার দেখানোর পরে সন্ধ্যার পরে যখন তারা ছাড়লো, ওই গাড়ি সারাদিন ওইখানে বসে থাকলো। তো এই যে আমাদের না, ওই গাড়ি আর পাইলাম না, ওই দিন আর কোনো কাজ করাই হলো না ওই গাড়ি দিয়ে। রাতে গাড়ি ফিরলো সন্ধ্যার পরে যখন তারা আন্দোলন শেষ করলো। এটা তো কোনো, তাও কারা আন্দোলন করলো? ডাক্তাররা তো শিক্ষিত শ্রেণী, এই দেশের সবচেয়ে মেধাবী স্টুডেন্ট, তারা কি এটা বুঝে না যে এই সরকারের কাছে এইভাবে আন্দোলন করা যায় না? এই যে আপনার ছাত্ররা হঠাৎ বলা নাই কওয়া নাই, 7টা কলেজ, একদিন শুনি যে রাত 2টার সময় মিছিল, ফার্স্ট মিছিল যেদিন, সেদিন আজিমপুর ঘুরে আমি একটু রাতে ঘুমাই, টকশো যেহেতু করি, 2টায় দেখি তারা মিছিল করছে ফেসবুকে। মিছিলে হঠাৎ আমি কখনো শুনলাম না আপনি স্মারকলিপি দিবেন, আপনি আপনার ইচ্ছা পোষণ করবেন, আপনি স্মারকলিপি দিবেন, ডিসির কাছে দিবেন, তারপরে হ্যাঁ সচিবের কাছে দিবেন, হ্যাঁ এইসব দিবেন না, দেওয়ার পরে তারপরে না আপনি আন্দোলনের ঘোষণা দিবেন। আপনি বলা নাই কওয়া নাই, হুট করে আপনি মিছিল শুরু করে দিলেন মধ্যরাতে, রাত 2টার সময় মানুষের ঘুমটুম বাদ দিয়ে। এটা কেন হচ্ছে? এটা মব। এই মবটা হাতে তুলে নিচ্ছে সরকারের জন্য, সরকারের নির্লিপ্ততার জন্য, সরকারের অনীহার জন্য, সরকারের ভয়ের জন্য। 3টার যে কোনোটা হতে পারে। আপনার সরকার তাহলে ভয় পায়, ভয় যদি পায় তাহলে রাজনীতি দলগুলোর সঙ্গে কেন কথা বলে না? তাদের ডেকে কথা বলা উচিত যে আমরা, আপনাদের অভিজ্ঞতা আছে তো এখনো 2-4টা রাজনৈতিক দল যারা আছে তাদের অভিজ্ঞতা আছে অতীতে রাষ্ট্র পরিচালনায়, তাদের কাছ থেকে এটা ওইভাবে ডাকে নাই। আপনি 3টা বার ডেকেছে, 3বারে কিভাবে ডাকলো? একবার তারা সংস্কারের ঘোষণা দিল, 6টা
নাম ঘোষণা করলো, কাজ শুরু করলো। 1 অক্টোবর যেদিন কাজ শুরু করবে সেই দিন তাদের মনে পড়লো যে ও সরি থুক্কু, আমরা তো রাজনীতিবিদদের সাথে কথা বলি নাই। সেদিন কাজ বাদ দিয়ে তারা কথা বলার জন্য ডাকলো 10-20 মিনিটের জন্য একটা হাই হ্যালো। তাই দ্বিতীয়বার আপনার রাষ্ট্রীয় ঐক্য, জাতীয় ঐক্যের জন্য যখন পাশের দেশের সঙ্গে চরম লাগালাগি, তখন জাতীয় ঐক্যের জন্য সবাই এক বাক্যে কিন্তু এই সরকারকে সহযোগিতা করলো। এবং আমরা এখনো বলছি, আমাদের নেতা এখনো বলছেন সহযোগিতা করবেন। 3 নাম্বার ডাকলো প্রক্রিয়ামেশনের ঘোষণাপত্রের। কবে ঘোষণা যেদিন দিবে সেই দিন সরকার তার কাছ থেকে, ছাত্রদের কাছ থেকে দায়িত্ব নিল। প্রথমে বললো এটা ছাত্রদের ব্যাপার, আমরা জানি না। দেখেন এখানে কেমন একটা মানে ধরি মাছ নাচুই পানি, অনেক রহস্য। প্রথমে বললো যে এটা ছাত্রদের ব্যাপার, ছাত্ররা ছাত্রদের মতো কি করবে না করবে আমরা তাকায় আছি যে দেখি ছেলেরা কি করবে। তারপরে যেদিন করার কথা সেদিন বললো তারা করবে। 15 তারিখ ঘোষণা দিল। 15 তারিখ যেদিন ঘোষণা হওয়ার কথা, আপনি দেখেন আরেকবার কত জঘন্যতর এটা কনস্পিরেসি, যে 15 তারিখে তাদের মনে পড়লো রাজনীতিবিদদের সঙ্গে বসা দরকার। এই যে তাদেরকে ডাকা হলো। তো এটার সঙ্গে তো আপনার ওই যে ওই সমস্যাগুলো নিয়ে সরকার ডাকবে, যে এতগুলো কেন আন্দোলন হচ্ছে, কেন আনসাররা আইসা হুট করে আনসাররা আসলো, কেন আনসারের পরে বিভিন্ন প্রতিষ্ঠানগুলা, ক্ষুদ্র স্বার্থন্বেষী গোষ্ঠী মহল, ট্রেনে দেখলাম আমরা ভোগান্তি, ট্রেনের ভোগান্তি থেকে শুরু করে হেন কোনো জায়গা নাই হচ্ছে না। সরকার এটা বলে থেকে আমরা তো আন্দোলন দমানোর লোক না, আপনারা ভোট দেন, ভোট দিয়ে আপনার ভোট আপনি দিয়ে যারে আনবেন তারা আন্দোলন দমাবে। জি, আমরা একটু জনাব ফয়সাল মাহমুদ শান্ত আপনার কাছে একটু জানতে চাই, যেই সংবাদটি আমি পড়ছিলাম যে গণমাধ্যমে বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে আওয়ামী লীগের হরতাল, কিভাবে দেখছেন? বা এটা আসলে এটা কেমন? মানে এর আগেও আমরা দেখেছি যে এই ধরনের একটা লাইন বলে শেষ করি। হরতাল এটা হচ্ছে একটা বুকাস। আওয়ামী লীগ কিসের জন্য? তারা তো হরতাল গত 2-3 দিন আগেও একদিন ডাকলো। কেউ নেমেছে, নামতে পেরেছে? এইটা কোনো রেভলিউশনে কেউ চলে গেলে এই চলে যাওয়া মানুষগুলো ফিরে আসতে পারে না, এটাই আমরা জানি। হ্যাঁ, তো এই যে এগুলা দিয়ে তারা সময় ক্ষেপণ করছে, মানুষের মধ্যে প্রাথমিকভাবে একটা ভীতির সঞ্চার করছে। তারপরে হঠাৎ করে 2-1টা অকারেন্স তারা করবে যেটা অন্ধকারে ঢিল ছুঁড়ার মতো। এদের দ্বারা এইসব। আপনি কি এটা মনে করেন কেন? আমি এই জায়গায় পুরোপুরি একমত না আপনার সাথে। এই জন্য যে আসলে এখানে আমাদের জাতিগত একটা ব্যর্থতা আছে। আচ্ছা, যে 2000 শহীদের রক্তের মধ্য দিয়ে আমরা একটা শত্রুর বিরুদ্ধে ইউনাইটেড হয়েছিলাম, সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগের 100 প্রতিষ্ঠান এই বাংলাদেশে থাকলে একটা প্রতিষ্ঠানের পতন হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ। আর বাকি 99টা প্রতিষ্ঠান এখনো বাংলাদেশে আছে। তার কালচারাল উইং আছে, তার এডুকেশনাল উইং আছে, তার ব্যবসায়ী উইং আছে, এভরিথিং তার এখনো আছে। তার মানে আমাদের জাতিগত ব্যর্থতাটা হচ্ছে এই যে আমরা আওয়ামী লীগের বিষয়ে এখন পর্যন্ত একটা ঐক্যমতের সিদ্ধান্তে আমরা আসতে পারি নাই। আমরা কি এই সিদ্ধান্তে আসতে পারছি যে আমরা আওয়ামী লীগকে রাজনীতি করতে দিব না? যদি আপনি আওয়ামী লীগকে রাজনীতি করতে না দেন, তাহলে আপনি হরতাল ফিরানোর আলাপ কেন দিচ্ছেন? তার মানে আমাদের কিন্তু জাতিগতভাবে আওয়ামী লীগকে ডিল করার বিষয়ে, দেখেন ভারতের সবগুলো দল বাংলাদেশ আওয়ামী লীগের বিষয়ে তার একমত। তারা আওয়ামী লীগের বিচারের যে প্রক্রিয়া সেটিও তো আমি এটাই বলছি। আমরা প্রথম হচ্ছে আওয়ামী লীগের রাজনীতির বিষয়টা, দ্বিতীয়ত হচ্ছে আওয়ামী লীগের যে সন্ত্রাসীরা দলীয়ভাবে এবং ব্যক্তিগতভাবে এবং প্রশাসনিকভাবে 3টা জায়গায় আওয়ামী লীগ আমাদের উপরে অত্যাচার করেছে, গত 15-20 বছর করেছে, শুধু জুলাইয়ের এক বছরে করে নাই। সেই জায়গাগুলোতে আমরা একমত হতে পারিনি। তাদের বিচারের বিষয়ে যে আমাদের বিচারটা করতেই হবে। আমরা যেভাবে সংস্কারের কথা বলছি, আমরা যেভাবে নির্বাচনের কথা বলছি, ততটা জোর দিয়ে বিচারের কথা বলছি কিনা এটা রাজনীতিবিদদের এবং বাংলাদেশের রাজনৈতিক পক্ষগুলোর বুকে হাত দিয়ে চিন্তা করা উচিত যে আসলে আমরা এই শহীদদের রক্তের উপরে কতটা ন্যায় করছি। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে আসলে আমাদের এই আওয়ামী লীগ যে আসবে, যেমন আমরা দেখেছি কিছুদিন আগে বিএনপির অঙ্গ সংগঠনের এক কর্মীকে গুপ্ত হত্যা করেছে। তার মানে সে হয়তো একটা সাকসেসফুল একটা হরতাল করতে পারবে না, কিন্তু সে তো আমার এই সহযোদ্ধার ভাই। কারণ আমি তো ওই ছেলের সাথে আমি রাস্তায় দাঁড়িয়ে জুলাই গুলি খেয়েছি, আমি রাস্তায় দাঁড়িয়ে তার সাথে আন্দোলন করেছি, তার রক্ত তো আমার কলিজা পড়ে। তো ওই ছেলে যদি মরে যায়, একজন মানুষ যদি বাংলাদেশে এই মুক্তিকামী, গণতন্ত্রকামী এবং ফ্যাসিবাদ বিরোধী একটা ভাই যদি আমার মরে যায়, সেটা তো আমার সরকারকে বন্ধ করতে হবে। তো সরকার আহ্বান জানায় জনগণকে, সরকার তো অ্যাকশন নেবে, আমরা আহ্বান জানাবো। এবং সরকার অ্যাকশন নেওয়ার মতো সেই অবস্থা আছে নাকি? সরকার সেই অবস্থা তৈরি করতে হবে, সরকার সেই অবস্থা তৈরি করতে হবে। সরকার যদি সেই অবস্থা না থাকে, ইউ হ্যাভ টু রিজাইন। আমার কথা হলো যে আপনি যোগ্য অথবা যোগ্যদেরকে খুঁজে বের করেন, দুটোর এক। এখানে এই রাজনীতিটা কিন্তু এটা বোঝা পারে না। দেখেছি শেখ হাসিনা রাগ করে কোটা বাদ দিয়ে দিছে, আবার আবেগ ভালোবেসে কোটা নিয়ে আসছে।
এটা কিন্তু রাজনীতি না। রাজনীতি হচ্ছে দেশ পরিচালনা। দেশ পরিচালনার জায়গায় কারা তাকে সহযোগিতা করছে, এবং আমি মনে করি এখানে এই রাজনৈতিক যে শক্তিগুলো বাংলাদেশে আছে তাদের অনেক দায় আছে, শুধুমাত্র কারণ এই রাষ্ট্রটা বর্তমানের যে রাষ্ট্রের পাওয়ার স্ট্রাকচার সেটা কিন্তু সরকার শুধুমাত্র দখল করে নাই। এটা কিন্তু আপনাকে চিন্তা করতে হবে, দেখতে হবে যে এই বিভিন্ন এলাকায় যারা ডিসিরা গিয়েছে কিংবা বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসিরা গিয়েছে, বিভিন্ন জায়গায় প্রশাসনে আছে, এরা কিন্তু গত 15 বছরে যারা বিএনপি জামাতের নির্যাতিত বা যারা অনুসারী ছিল, যারা নির্যাতিত হয়েছে, ওএসডি হয়েছিল, তারা কিন্তু এখন পদায়ন পেয়েছে, 4টা-5টা পদায়ন পেয়ে একজন সচিব হয়েছে। তার মানে এখানে কিন্তু রাজনৈতিক দলগুলোর একটা সরাসরি প্রভাব আছে। আপা যেমন বলছে রাজনৈতিক দলগুলোকে ডাকে না, এটার সাথে আমি এগ্রি করি, এবং কেন ডাকে না সেটার জন্য সরকার জবাবদিহি করা উচিত। আবার এটা মনে করি রাজনৈতিক দল না ডাকলেও রাজনৈতিক দলগুলোর সরাসরি লোক এই পাওয়ার স্ট্রাকচারে আছে, হ্যাঁ, এবং আপনার এলাকাগুলোতে। তার মানে প্রত্যেকটা পাওয়ার স্ট্রাকচার আমরা যারা জেল থেকে চলে এসেছে, যেই মানুষগুলো 15 বছরে বেগম জিয়া মুক্তি পেয়েছে, এই মানুষগুলোর কিন্তু বর্তমান পাওয়ার স্ট্রাকচারে একটা অংশীদারিত্ব আছে, সরকারের একটা অংশীদারিত্ব আছে। দেখেন সেনাবাহিনীদের প্রতি আমি খুব অবাক হয়েছি, তাদেরকে আপনি ক্ষমতা দিলেন, কিন্তু সেই ক্ষমতা সেনাবাহিনী এরকম তাদেরকে স্পেশাল পাওয়ার দেওয়ার পরে এরকম একটা দেশ থাকে, এটা তো খুবই লজ্জাজনক। তার মানে সেনাবাহিনী বলেন, রাজনৈতিক দলগুলো বলেন এবং এই সরকার বলেন, এই প্রত্যেকের পাওয়ারে এক একটা স্টেক আছে। সেই প্রত্যেকটা স্টেক আপনাকে হচ্ছে ওয়ার্ক করতে হবে দেশের জন্য, প্রপারলি ওয়ার্ক করতে হবে। দ্বিতীয় জায়গা হচ্ছে আন্দোলনগুলো, আপা যেটা বললেন যে আন্দোলনগুলো আসলে নির্বাচিত সরকার করবে, এখানে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে আওয়ামী সরকারের প্রেতাত্মা শক্তিগুলো আন্দোলনগুলো তৈরি করছে, সেটা যেমন আমি মানি। দ্বিতীয়ত হচ্ছে এই নির্বাচিত সরকারের কাছে বা যারা ক্ষমতায় থাকে বিভিন্ন দলীয় ম্যান্ডেটে, এদের কাছে অনেক সময় এই জনগণ ভরসাও করতে পারে না। যেমন আমি শিক্ষা নিয়ে কাজ করি, এমন অনেক আওয়ামী লীগ এমন অনেক গ্যাঞ্জাম এই শিক্ষাক্ষেত্রে লাগাই রেখে গেছে, হাজার হাজার লোক রাস্তায় নামতে বাধ্য হয়। তাদের কথা হচ্ছে আমি তো আপনার সাথে জুলাই দ্বারায় আন্দোলন করছি, আপনি তো সেখান থেকে গভর্নমেন্টে গেছেন, তার মানে আমার এই আন্দোলনটা আপনি কেন সলভ করে দেবেন না যদি বৈধ হয়? তার মানে বৈধ আন্দোলনগুলোকে অ্যাকনলেজ করতে হবে। সব যদি আপনি বলে দেন যে আমি 1 বছর পরে আপনি রাজনৈতিক দলগুলো কোথায়, সেটা কিন্তু প্রপার হবে না। আবার যেগুলো ষড়যন্ত্র সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে। বিএনপির কোন নেতা কবরের মধ্যে লুকায় ছিল তাকে এনএসআই ধরতে পারতো, ডিজিএফআই ধরতে পারতো, আর এখন এই আন্দোলনকারীদেরকে খুঁজে পাচ্ছে না। এটা তো হতে পারে না, এটা তো চলতে পারে না। তাহলে তাদেরকে পাল্টানো হোক। জি, ধন্যবাদ নীলোফার চৌধুরী মনি ও ফয়সাল মাহমুদ শান্ত আপনাদেরকে আজকের এই অনুষ্ঠানে মূল্যবান মতামত দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আলোচনার সারবস্তু। আলোচনা থেকে প্রাপ্ত কিছু যুক্ত হোক, খোলা থাকুক সত্যের চোখ। শুভ সন্ধ্যা।